ভালো আছেন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারও যদি আমার মতো এরকম হাত থেকে ফোন টোন পড়ে যায় ভাই, তাহলে এই ফোনটা আপনার জন্য, কারণ এটা অনেক বেশি ডিউরেবল। আপনি যদি হাত থেকে এভাবে ফেলে টেলেও দেন তারপরেও কিছু হবে না। এখন বলবেন যে ভাই ফোনের তো ব্যাক সাইড ফালতেছেন, ডিসপ্লে একটু ফালায় দেখেন। এই যে দেখেন ডিসপ্লে ফালছে এবং ডিসপ্লে কিন্তু ঠিকঠাকই কাজ করতেছে, ভাঙে নাই। আরেকবার একটু ফেলে দেখি, হ্যাঁ এটা ঠিকঠাকই আছে। আমার হাতের এই ফোনটা শুধু ডিউরেবলই না, এই ফোনের মধ্যে আমি ওয়াটার গান দিয়ে ফুল স্পিডে পানি দিয়ে স্প্রে করেছিলাম, যেটা দিয়ে বাইক এবং কার ওয়াশ করে সেগুলোর পানি কতটা স্পিড সেটা আপনারাও জানেন। তারপরেও দেখেন যে এই ফোনটা এখনও কিন্তু ঠিকঠাকভাবেই কাজ করতেছে এবং আমি যদি আপনাদেরকে চালিয়ে দেখাই, এই যে দেখেন যে ঠিকঠাকভাবেই কাজ করতেছে, এটার মধ্যে পানি কিন্তু ঢুকে নাই, কারণ এটার মধ্যে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, যার কারণে অ্যাক্সিডেন্টালি যদি এই ফোনটা আপনার হাত থেকে কাদায় পড়ে যায়, জাস্ট এই ফোনটাকে একটু ধুয়ে মুছে আপনি কিন্তু চালাতে শুরু করতে পারবেন, কিছুই হবে না। আর এটাকে তো এই যেভাবে ফেলে দেওয়া যায়, তারপরেও দেখেন যেটা ডিসপ্লে কিন্তু ভাঙে না, কারণ এটা অনেক বেশি ডিউরেবল। কথা বলছিলাম আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের একটা ফোন নিয়ে, যেটা ওয়ালটনের একটা ফ্ল্যাগশিপ ফোন, এবং এইটা হচ্ছে Xenon X50। আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো এরকম শক্তপোক্ত ডিউরেবল ফোন বানাচ্ছে, ব্যাপারটা দেখে খুবই ভালো লেগেছে। এটাকে আমি যেই লেভেলের অত্যাচার করেছি, তারপরেও এখন আমার সাথে ঠিকঠাকভাবে টিকে আছে, এখনো ভাঙে নাই। এই ব্যাপারটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই ফোনটা কি শুধুই ডিউরেবল নাকি এটার ভিতরে কিছু মাল মশলা রয়েছে। এটার মধ্যে একটা 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হচ্ছে এবং 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 6300 mAh এর একটা বিশাল ব্যাটারি, যে ব্যাটারি দিয়ে 1.5 দিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। তাছাড়া ওভারঅল এই ফোনটার মধ্যে আর কি প্রবলেম পেয়েছি সেই ব্যাপারটাও এখন কিন্তু জানতে পারবেন। শুরুতেই কথা বলা যাক এটার ডিজাইন নিয়ে। আমার কাছে পার্সোনালি এটার ডিজাইন অনেক বেশি ভালো লেগেছে, কারণ যে জায়গায় অন্যান্য ফোন কোম্পানিগুলা একটা থেকে আরেকটাকে বেশিরভাগ সময় কপি করতে থাকে, মানে হচ্ছে এখন আইফোন 17 প্রো ম্যাক্সের যেই কপি ডিজাইনটা রয়েছে, সেই ডিজাইনটাই ম্যাক্সিমাম ফোন কোম্পানিগুলো একদম কপি পেস্ট করে দিচ্ছে। তো সেই জায়গায় আমাদের দেশীয় ব্র্যান্ড একটা ইউনিক ডিজাইন আমাদেরকে দিচ্ছে, সেটাই আমার কাছে ভালো লেগেছে। এবং এইটার ডিজাইন আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, স্পেশালি হচ্ছে ক্যামেরা বাম্পটা। যদিও কিনা এই জায়গায় দেখে মনে হচ্ছে যে 5টা ক্যামেরা ইউজ করা হয়েছে, কিন্তু না, এই জায়গায় কাজের ক্যামেরা কিন্তু দুইটাই পাচ্ছেন। 64 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। ক্যামেরা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। দেন যদি আপনি বটম সাইডে আসেন, তাহলে এই জায়গায় সিম ট্রে পাচ্ছেন, যেটা হচ্ছে একটা হাইব্রিড সিম কার্ড স্লট, যেখানে আপনি চাইলে দুইটা সিম অথবা একটা সিম কার্ড একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তার পাশে মেইন মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং হচ্ছে যে মেইন স্পিকার, এবং এটা কিন্তু স্টেরিও স্পিকার, মানে হচ্ছে একটা বটম সাইডে স্পিকার রয়েছে আর হচ্ছে টপ সাইডে আরেকটা সেকেন্ডারি স্পিকার রয়েছে, যেই স্পিকারটা আবার ইয়ারপিসের সাথে কানেক্টেড না। বেশিরভাগ ফোনে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে ইয়ারপিসটাকেই সেকেন্ডারি স্পিকার হিসেবে ইউজ করে, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যে আরেকটা আলাদা স্পিকার দেওয়া হয়েছে এবং এই স্পিকারটা মোটামুটি ভালোই লাউড ছিল, যদিও কিনা 80%-এর উপরে ভলিউম দিলে কিছুটা ডিস্টরশন দেখা যায়। তাছাড়া আমার কাছে ওভারঅল সাউন্ড কোয়ালিটি ভালোই মনে হয়েছে। দেন যদি আপনি রাইট সাইডে আসেন, তাহলে আপনি এই জায়গায় পাওয়ার বাটন এবং ভলিউম রকার পাচ্ছেন, যেগুলোর পজিশন একদমই ঠিকঠাক ছিল। আর ডিসপ্লে ঠিক নিচের দিকেই হচ্ছে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে, এবং এটা হচ্ছে যে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো নর্মালি আরেকটু ফাস্ট হয়ে থাকে, এটার মধ্যে আমি কিছুটা অ্যানিমেশন ডিলে পেয়েছি। তাছাড়া ওভারঅল পারফেক্টলি কাজ করতেছিল। আপনার হাত যদি গেমেও যায়, তারপরে দেখবেন যে ঠিকঠাকভাবে কিন্তু আনলক করতে পারেন, কিন্তু এটা আরেকটু ফাস্ট হলে বেশি ভালো হতো। বাই দ্য ওয়ে, এটার প্রাইসটাই তো এখনো বলা হলো না। এটার 8/256 GB ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 30,999 টাকায়। তো এই দামে এই ফোনটা কতটা পারফেক্ট সেটাই জানতে পারবেন। এই জায়গায় 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যে ডিসপ্লেটা খুবই কালারফুল এবং ব্রাইট ছিল, এর টাচ রেসপন্সও একদমই পারফেক্ট ছিল। কিন্তু প্রবলেম যে জায়গায় সেটা হচ্ছে এই ডিসপ্লের চারপাশে চিন বেজেল। এরকম 30-31 হাজার টাকা দামের একটা ফোনের ডিসপ্লে চিন বেজেল এতটা মোটা, সেটা কখনোই আশা করা যায় না। তাছাড়া দেখেন যে এটা কিন্তু সিমেট্রিক্যালও না, এর নিচের দিকে যেই মানে বর্ডারটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি মোটা মনে হচ্ছে। এটা যদি আরেকটু ন্যারো হতো তাহলে সামনের দিক থেকে দেখে অনেক বেশি প্রিমিয়াম মনে হতো। তাছাড়া এর যে পাঞ্চ হোল কাটআউটটাও রয়েছে সেটাও একটু বড় মনে হচ্ছে, কারণ এই জায়গায় একটা 32 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হচ্ছে, যার কারণে হয়তোবা কিছুটা বড়। বাট এর চিন বেজেলটা নিয়ে আমি একদমই হতাশ হয়েছি, এটা আরেকটু ন্যারো করা দরকার ছিল। আর এটাতে থাকা 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটটা একদমই পারফেক্টলি কাজ করতেছিল। প্রত্যেকটা অ্যাপের মধ্যে 120 হার্জ ঠিকঠাকভাবে কাজ করে। অনেক সময় দেখা যায় কি যে 120 হার্জ লেখা থাকে ঠিকই, বাট ম্যাক্সিমাম অ্যাপগুলোতে 90 হার্জে চলতে থাকে, কিংবা জাস্ট হোম পেজ কিংবা সেটিংসের মধ্যে 120 হার্জটা কাজ করে। বাট এটাতে এরকম কোনো প্রবলেম আমি পাই নাই, সব জায়গাতেই পারফেক্টলি কাজ করতেছে। এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1000 নিটস, যেটা শুনে কম মনে হচ্ছে, বাট এটাকে আমি আউটডোরে ইউজ করে দেখেছি। ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গেলেও ব্রাইটনেস নিয়ে স্ট্রাগল করা লাগে না, ব্রাইটনেস কিন্তু পারফেক্টলি ছিল। বাট আরেকটু বেশি ব্রাইট হলে বেশি ক্লিয়ারলি দেখা যেত। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে এরকম যেই মানে লাখ টাকার ফোনগুলো রয়েছে সেগুলোর ব্রাইটনেস অনেক বেশি হয়, বাট লং টাইমে গিয়ে ব্রাইটনেসটা ঠিকঠাক থাকে না। মানে আউটডোরে যখন ইউজ করা যায় ফোনটা একটু ওভারহিট হয়, তখন দেখা যাচ্ছে যে অটোমেটিকলি ফোনের ব্রাইটনেসটা কিন্তু ভিতর থেকে কমিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে এইটাকে আমি ডিরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি যে বাহিরে গিয়ে যখন একটু ওভারহিটও করে তখনও ব্রাইটনেস কমে যাওয়ার যে প্রবলেমটা সেটা আমি ফেস করিনি। নাও কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এই জায়গায় মেইন
ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা আবার সোনি সেন্সর, সোনি IMX782G সেন্সরটা রয়েছে সেটা, এবং তার পাশে একটা আলট্রাওয়াইড ক্যামেরা ইউজ করেছে যেটা 8 মেগাপিক্সেলের। আপনি যদি মেইন লেন্সের ছবিগুলো দেখেন তাহলে দেখবেন যে মোটামুটি ভালোই শার্প এবং ডিটেল পিকচার কিন্তু দিতে পারতেছে। মোটামুটি বলার কারণ হচ্ছে যে আমি কিছু ক্ষেত্রে দেখলাম যে এটা যে শ্যাডো এরিয়াগুলো রয়েছে সেটাকে মানে অনেক বেশি ডার্ক করে ফেলতেছিল, আবার যে হাইলাইটগুলো রয়েছে সেগুলো একটু বেশি ওভার এক্সপোজ করে ফেলতেছিল। এটা আমার কাছে মনে হয়েছে যে সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম, এটা হয়তো বা পরবর্তী আপডেটের মাধ্যমে ওয়ালটন এটাকে ফিক্সড করে ফেলবে, যেহেতু এই জায়গায় একটা সোনি সেন্সর ইউজ করা হয়েছে, তার পাশাপাশি এটার আইএসপিটাও মোটামুটি ভালো, আমাদের সবার সুপরিচিত একটা এসওসি ইউজ করা হয়েছে যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলতেছি। তো সেই জায়গায় এসে এটার আউটপুটটা নিয়ে আমি কিছুটা হতাশ হয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে ওয়ালটন হয়তো বা আপডেট দিয়ে সেটা ফিক্সড করতে পারবে। আপনি স্যাম্পলগুলো দেখেই বুঝতেই পারতেছেন যে এটা থেকে কেমন আউটপুট পাওয়া যাবে। কালারটাও মোটামুটি একুরেটই ছিল, একটু কালারটাকে বুস্ট করে, আর এই ধরনের বুস্টেড কালারগুলাই কিন্তু ম্যাক্সিমাম মানুষজন এই সময় এসে পছন্দ করে। কিন্তু এটা যেহেতু 64 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, সেক্ষেত্রে এটার ডিটেলটা আরেকটু বেশি আশা করেছিলাম, যদিও কিনা আপনি যখন 64 মেগাপিক্সেলের অপশনটা অন করে ফেলবেন তখন একটু ডিটেল বেশি পাবেন, বাট তখন ছবিটাকে একটু কেমন জানি ডার্ক করে ফেলতেছিল। এই প্রবলেমগুলো আমি কিন্তু এর মেইন লেন্সে পাচ্ছিলাম। তাছাড়া ওভারঅল ঠিকঠাকই কিন্তু আউটপুট দিচ্ছিল, বাট প্রাইস অনুযায়ী আর একটু বেশি কিছু কিন্তু আমরা আশা করেছিলাম। দেন যদি আপনি এর আলট্রাওয়াইডের পিকচারগুলো দেখেন তাহলে দেখবেন যে আলট্রাওয়াইড 8 মেগাপিক্সেল হিসেবে ঠিকঠাকই আউটপুট দিচ্ছে, খুবই শার্প এবং ডিটেল পিকচার ক্যাপচার করতেছে। তার পাশাপাশি পিকচারগুলো খুবই ব্রাইট ছিল, যদিও কিনা ওভার এক্সপোজের যে প্রবলেমটা সেটা এর আলট্রাওয়াইডেও আছে। এই বাজারের একটা অফিসিয়াল ফোনের মধ্যে আলট্রাওয়াইড লেন্স মাঝে মাঝে আমরা মিসিং পাই, শুধুমাত্র একটা ক্যামেরা পাই। তো সেই জায়গায় ওয়ালটনকে এটার জন্য একটা থ্যাঙ্কস দিতে হয়। এখন মানুষ আবার আমাকে গালিও দিতে পারে যদি আপনি এটার প্রাইসকে আবার হচ্ছে আনঅফিসিয়াল প্রাইসের সাথে কম্পেয়ার করেন, তখন হয়তো বা গালি খাইতে পারি। কিন্তু আপনি যখন একটা অফিসিয়াল ফোন হিসেবে চিন্তা করবেন তখন কিন্তু এটা ঠিকঠাকই আছে, বাট এটার প্রাইসটা আমার কাছে স্লাইটলি বেশি মনে হচ্ছে, যেহেতু এটা আমাদের দেশেই তৈরি হয়, এটার প্রাইসটা আর একটু কম হলে বেশি ভালো হতো। দেন এটা দিয়ে আমি অনেকগুলো পোর্ট্রেট ফটোগ্রাফি করেছি এবং পোর্ট্রেটে গিয়ে কিন্তু গেমটা টোটালি চেঞ্জ করে দেয়। নর্মাল মোডের ছবিগুলো একটু ডার্ক আসলেও পোর্ট্রেট ছবিগুলো অনেক বেশি ব্রাইট, ডিটেল এবং শার্প ছিল, এবং এর এজ ডিটেকশন কিন্তু অনেক বেশি পারফেক্ট ছিল। যদিও কিনা একটা জিনিস আমি মিসিং পেয়েছি, সেটা হচ্ছে যেহেতু এটাতে একটা 64 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, এই জায়গায় অবশ্যই তারা একটা 2x ডিজিটাল জুমের অপশন দিতে পারতো, যেটা দিয়ে আর একটু বেটার পোর্ট্রেট ফটোগ্রাফি করা যেত, বাট 1x এর পোর্ট্রেটগুলো কিন্তু অনেক অনেক বেশি ভালো ছিল। দেন যদি এটাতে থাকা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পিকচারগুলো দেখেন তাহলে দেখবেন যে খুবই শার্প এবং ডিটেল পিকচার কিন্তু দিতে পারতেছে, এবং লাইটটাও কিন্তু ঠিকঠাকভাবে এক্সপোজ করতে পারতেছে। বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে যে এটার ফেস টোন ঠিকঠাক রাখতে পারে না, ফেসটাকে কেমন জানি একটু ওয়ার্ম করে দিচ্ছিল। এটা যদি একটু কোল্ড টোন কিংবা একদমই ন্যাচারাল রাখতে পারতো তাহলে একদমই পারফেক্ট ছিল কিন্তু এর ফ্রন্ট ক্যামেরাটা, বাট ওভারঅল ঠিকঠাকই রয়েছে। নাও কথা বলা যাক এটার পারফরমেন্স নিয়ে। এই জায়গায় একটা জাতীয় এসওসি ইউজ করেছে ওয়ালটন, এবং এই এসওসিটা আমরা 40,000 টাকা বাজেট থেকে শুরু করে 20,000 টাকা বাজেট প্রত্যেক বাজেটের ফোনের মধ্যেই দেখেছি ইউজ করতেছে, এবং এই প্রসেসরটা লাস্টে 3-4 বছর ধরে মার্কেটে চলতেছে এবং এখনো মানুষজন ইউজ করেই যাচ্ছে। হ্যাঁ, অলরেডি বুঝতে পারতেছেন যে কোনটাকে নিয়ে কথা বলছিলাম, G100 যে এসওসিটা রয়েছে সেটা, এবং সেটার পারফরমেন্স কিন্তু সত্যি বলতে অনেক বেশি ভালো। রেগুলার লাইফে ইউজ করতে গেলে কোনো অবস্থাতেই ল্যাগটাকে দেখা যায় না, এখনো বাটার স্মুথলি চলে। বেশিরভাগ সফটওয়্যারগুলো এটার সাথে অনেক বেশি অপটিমাইজ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আউট অফ দ্য বক্স কিন্তু আপনারা এটার মধ্যে অ্যান্ড্রয়েড 16 পাবেন, এবং ওয়ালটন কিন্তু বরাবরই ডিডো ওএসটা ইউজ করে থাকে, যেটা অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েডের মতো বলা চলে। তারা নিজেদের মতো করে কিছুটা কাস্টমাইজ করেছে। আমি যখন এটা বক্স থেকে বের করি তারপরে একটা সফটওয়্যার আপডেট পেয়েছি, এবং সেই আপডেট দেওয়ার পরে আমি কোনো অবস্থাতেই কোনো যে ল্যাগ কিংবা বাগ বলেন সেগুলো খুব বেশি একটা পাই না, একদমই স্মুথলি চলতেছিল, খুব একটা হ্যাং ট্যাংও আমি দেখি নাই। অনেকগুলো অ্যাপ একই সাথে রান করলে একটু স্লো মনে হয়, এর কারণ হচ্ছে যে এটাতে কিন্তু 8GB র্যাম রয়েছে। আপনি চাইলে কিন্তু আরও 8GB এটাতে ভার্চুয়াল র্যামও ইউজ করতে পারবেন, যে ব্যাপারটা ভালো লেগেছে। যখন আমি এটা দিয়ে লং টাইম গেমিং করেছি, পাবজি এবং ফ্রি ফায়ারের মতো গেমগুলো ভালোভাবেই চলে, বাট অ্যাকশন মুভমেন্টে যখন যাওয়া যায় তখন কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপ দেখতে পেয়েছি। তাছাড়া ওভারঅল ঠিকঠাকই ছিল, এবং এটা কিন্তু খুব বেশি একটা ওভারহিট করে যে পারফরমেন্স ড্রপ করার প্রবলেমটা সেটাও কিন্তু আমি পাই নাই, খুব বেশি ওভারহিট করতেও আমি দেখিনি। এটার পারফরমেন্স ঠিকঠাকই ছিল, যেহেতু এটার প্রাইস 30,000 টাকার উপরে রাখা হয়েছে, তো সেই জায়গায় এটার এসওসিটা আরেকটু আপগ্রেড করলে বেশি ভালো হতো। যেহেতু এটাতে 6300 mAh এর বিশাল ব্যাটারি ইউজ করা হয়েছে, যার কারণে লম্বা সময় ধরে একটা ব্যাটারি ব্যাকআপ এটা থেকে পাচ্ছিলাম। এটা দিয়ে আমি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। স্ক্রিন অন টাইম হিসেব করতে গেলে 8 থেকে 10 ঘন্টা স্ক্রিন অন টাইম কিন্তু পাচ্ছিলাম, যেটা অনেক অনেক বেশি। আর এর বক্সের মধ্যেই কিন্তু 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে, যেটা দিয়ে খুব দ্রুত কিন্তু এটাকে চার্জও করে ফেলা যায়। এখন ফাইনালি কথা হচ্ছে যে 30,000 টাকা বাজেটে এই ফোনটা আপনি কিনবেন কিনা। সবকিছু ঠিকঠাক থাকলেও ডিসপ্লে চারপাশে চিন বেজেলটা যদি আরেকটু ন্যারো হতো তাহলে একটু বেশি পারফেক্ট হতো। আপনি যদি এমন একজন ইউজার হন যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে টাইম দিয়ে থাকেন, আপনি ফোনের মধ্যে মুভি টুভি দেখেন, আপনার লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ লাগবে, এরকম একটা ফোন দরকার, আপনি বাহিরেও ঘোরাফেরা করেন, ফোন ভিজে যায়, পড়ে যায় হাত থেকে, এই ধরনের ইউজারদের জন্য একটা পারফেক্ট ফোন। কারণ এটা কীভাবে আসার টাসার মারলেও এটা কিছুই হয় না, একদমই পারফেক্টলি থাকে, খুবই ডিউরেবল একটা ফোন, যার কারণে এই ধরনের ইউজারদেরকে টার্গেট করে কিন্তু ওয়ালটন এই ফোনটা বানিয়েছে। বাট যদি আপনি একদমই স্পেশালিস্ট হয়ে থাকেন গেমে, যে আপনি গেমিংয়ে
করবেন তাহলে বলবো যে আপনি এটা থেকে একটু দূরে থাকতে পারেন, গেমিংয়ের জন্য বেটার অপশন কিন্তু রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।